আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ এই তথ্য নিশ্চিত করেন। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে। পরে নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন মামলা দায়ের করেন। এই মামলার 3 বছর পর তাকে মেয়র ঘোষণা করল আদালত। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রায়ের বিষয়ে বিএনপির প্রার্থী শাহাদাতের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, আর দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি কি বলছেন জানাবেন আমাদের। জি মালিহা, আসলে যেমনটি বলেছেন ঠিক 12টার সময় জেলা ও দায়রা জজ কিন্তু আসলে এই রায় ঘোষণা করেন। রায়ে তিনি ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন এবং যেই আগের মেয়র ছিল রেজাউল করিম ওনাকে অবৈধ ঘোষণা করেছেন এবং এই রায়ের পরপরেই 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে আদালত প্রাঙ্গণে এবং আদালত প্রাঙ্গণে কিন্তু প্রচুর বিএনপির নেতাকর্মীদের ভিড় এবং তারা কিন্তু খুবই খুশি এবং খুবই সন্তুষ্ট। তারা জানিয়েছেন এই রায় আসলে বিএনপির পক্ষে যায়নি, এই রায় গণতন্ত্রের পক্ষে গিয়েছেন এবং সেই জন্য তারা খুশি হয়েছেন। আমরা কথা বলবো কয়েকজনের সাথে যারা আসলে ডক্টর শাহাদাত হোসেনের সাথে এসেছেন, তাদের মতামতটা কি আমরা একটু জানার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দেশবাসী জানে আওয়ামী পেশিবাদ যে নির্বাচন করেছে, মিডনাইট নির্বাচন, ওখানে চট্টগ্রাম মহানগর বিএনপির তৎকালীন সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন ভাই ধানের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তথাকথিত সেই নির্বাচনে ফলাফল জালিয়াতি করে এই ভোট ডাকার সরকার যেই ওনাকে পরাজিত করেছেন, আজকে মহান রব্বুল আলমীর অশেষ রহমতে সেটি আজকে বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটি নজিরবিহীন একটি রায় হয়েছে। সেই রায়ের মাধ্যমে ডাক্তার শাহাদাত হোসেনকে আজকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। চট্টগ্রামবাসী সহ বাংলাদেশের মানুষ, সাধারণ মুক্তিকামী জনতা আজকে অত্যন্ত আনন্দিত এবং উৎপেলিত। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সংবিধান জনগণের সংবিধান। আজকে জনগণের জয় হয়েছে, আর আমাদের আজকে ভোটাধিকারের জয় হয়েছে, আজকে আইনের শাসনের জয় হয়েছে, তথা বিচার বিভাগের জয় হয়েছে। আজকে আমাদের আসলে ডাক্তার শাহাদাত জনগণের মেয়রের নামে খ্যাত। আজকে জনগণের যে রায় দিয়েছিল সেই রায় অনুযায়ী আজকে ডাক্তার শাহাদাত বিজ্ঞ আদালত থেকে ঘোষণা হয়েছে। আমরা আজকে চট্টগ্রামবাসী খুব আনন্দিত এই জন্যই যে আজকে জনগণের রায়ে ডাক্তার শাহাদাত হোসেন মেয়র ঘোষিত হয়েছে বিজ্ঞ আদালতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সত্যের জয় যে সবসময় হয় এটাই আজকে কোর্ট প্রমাণ করলো। কোন মিথ্যা কখনোই জয় হতে পারে না। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জয় সবসময় হয়। ডাক্তার শাহাদাত হোসেন ভাইয়ের রায়ের মাধ্যমে আজকে তা প্রমাণিত হলো। জনগণ অনেক আনন্দিত। একজন ভালো, একজন সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চেয়ারে বসবে। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলেন জনগণের বক্তব্য। তারা জানালো আসলে সত্যের জয় হয়েছে এবং তারা খুশি এই রায়ে এবং খুব দ্রুত যাতে এই রায় বাস্তবায়ন হয় তারা সেটাই প্রত্যাশা করতেন। তো আমরা ডক্টর শাহাদাতের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন তিনি দীর্ঘ 2.5 বছর এই রায় নিয়ে এই মামলা নিয়ে লড়েছেন এবং এই মামলার কারণে তাকে জেলও যেতে হয়েছে। শেষ পর্যন্ত ওনার পক্ষে রায়টা এসেছে এবং সেই জন্য তিনি মহাখুশি হয়েছেন এবং তিনি জনগণকে ধন্যবাদ দিয়েছেন এবং একই সাথে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিয়েছেন যেহেতু রায়টা আসলে সঠিক হয়েছে সেই জন্য। মালিহা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম আদালত থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার পরও আওয়ামী লীগ সরকারের ইচ্ছায় বিভিন্ন নির্বাচনে ইভিএমে ভোট নেয় নির্বাচন কমিশন। 2018 সালে ইভিএম প্রকল্পে 3,825 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। বর্তমানে অকেজো 1,05,000 ইভিএম, বাকি 45,000 মেশিন সংরক্ষণ নিয়ে বেকায়দায় রয়েছে কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, গ্রহণযোগ্য নির্বাচন না করে বিগত কমিশনগুলো ইভিএম নিয়ে কয়েক হাজার কোটি টাকা অপচয় করেছে। আতিকুর রহমানের রিপোর্ট।
2010 সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন। পরে কাজী রকিবউদ্দিনের কমিশন অল্প কিছু ব্যবহার করলেও রাজশাহী সিটি নির্বাচনে ত্রুটি দেখা দেয়ায় এর ব্যবহার বন্ধ থাকে। 2017 সালে কেএম নুরুল হুদার কমিশন বুয়েটের তৈরি ইভিএম এর চেয়ে প্রায় 20 গুণ বেশি দামে তা ক্রয় করে। 2018 সালে সংসদ নির্বাচনের আগে ইসি 3,825 কোটি টাকার ইভিএম প্রকল্প হাতে নেয়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে একটি ইভিএম কেনা হয় 2,35,000 টাকায়। নুরুল হুদা ও আওয়াল কমিশনের অধীনে সংসদ নির্বাচনে ইভিএম স্বল্পতা ও রাজনৈতিক দলের অমত থাকায় ইভিএমে ভোট নেওয়া হয় সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোটে। 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএমে ভোট করতে চায় কমিশন। 9,000 কোটি টাকার দ্বিতীয় ইভিএম প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও মেলেনি অর্থ বরাদ্দ। পরে সংসদ নির্বাচন হয় ব্যালটে, পড়ে থাকে ইভিএম। প্রকল্প পরিচালক সৈয়দ রাকিবুল হাসান জানান, এবছরের জুনে প্রকল্প শেষে দেখা যায় নষ্ট হয়ে গেছে 1,05,000 ইভিএম মেশিন। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হলেও এখনো সাড়া মেলেনি পরিকল্পনা কমিশনের। 13 জুন একটা আবেদন করা হয়েছিল কমিশনের অনুমোদনে, এটা এক্সটেনশনের জন্য আরো 1 বছর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে এইটার এখন পর্যন্ত এই ফাইলটা আর মুভ করে না বা কোনো ডিসিশন আমরা পরিকল্পনা কমিশন থেকে এখন পর্যন্ত পাইনি। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ শফিউল আজিম কোনো মন্তব্য করতে রাজি হননি। এখন প্রশ্ন হলো ইভিএম এর গতি তাহলে কি হবে? অন্তর্বর্তী সরকার কি আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করবে? এমন অবস্থায় ইভিএম নিয়ে সংকটে রয়েছে ইসি। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলছেন, সরকারের হস্তক্ষেপে বিগত কমিশনগুলো সুষ্ঠু ভোটের বদলে প্রকল্পের নামে শুধু অর্থেরই অপচয় করেছে। যেভাবে বাংলাদেশে ইভিএমটা চালু করা হয়েছিল সেই প্রক্রিয়াটা ভুল ছিল। যে ইভিএম চালু করতে গেলে আপনাকে রাজনৈতিক সমঝোতায় আসতে হবে, সব দলকে ঐক্যমতে আসতে হবে যে আমরা ইভিএম এ নির্বাচন করব। আমাদের এখানে সেই কনসেনসাস, সেই সমঝোতা ছিল না। যদিও মেশিনটা খুব মডার্ন, কিন্তু এটার সঙ্গে কিন্তু ভিভিপ্যাট যুক্ত করার কোনো সুযোগ যতদূর আমি জানি ছিল না, এবং অনেক দাবি করা সত্ত্বেও নির্বাচন কমিশন এই ভিভিপ্যাট লাগাতে পারে নাই। আমাদের দেশের যে ইভিএম, সেটার যে তৈরি করার ব্যয়, সেটা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। যেহেতু রাজনৈতিক সমঝোতা ছাড়া এটা চালু হয়েছে, এই মেশিনের মধ্যে ভিভিপ্যাট লাগানো যায় না, অর্থাৎ এটার একটা দুর্বলতা আছে, শর্টকামিং আছে। কাজে এই মেশিন তো আর আমার কাছে মনে হয় না ব্যবহার করার কোনো সুযোগ আছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত, ইসি সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। 12 বছর আগে সাভারে বিএনপির এমপি নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ করা মামলায় সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সকাল 10টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। এদিকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি জানিয়েছে, গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 14 আগস্ট জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারে বইছে শোকের ছায়া। পড়াশোনা করে ছেলে বড় হয়ে দূর করবে বাবা মার কষ্ট, এমন আশা থাকলেও সেটি এখন শুধুই স্বপ্ন। হৃদয়ের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কাঠমিস্ত্রি বাবা রতনচন্দ্র তরুয়া ও গৃহপরিচারিকার কাজ করা মা অর্চনা রানী তরুয়ার ছোট ছেলে হৃদয় তরুয়া গেল 18 জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে 6 দিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয় হৃদয়ের। আর্থিক টানাপোড়েনের মধ্যেও বড় স্বপ্ন নিয়ে বাবা মা ছেলেকে ভর্তি করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তবে সে স্বপ্ন আর বাস্তবে রূপ নেবে না কখনোই। অভাবের সংসারে আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবারটি সন্তান হারানোর সুষ্ঠু বিচার দাবি করেন। আমার সন্তান কোনো রাজনৈতিক করেনি, কোনো দল করেনি। আমি একটা কথাই বলবো যে সন্তান তো ফিরে পাবো না, কিন্তু আমার সন্তানের যেন সুষ্ঠু বিচারটা পাই। হৃদয়ের পরিবারের সঙ্গে দেখা করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় পরিবারটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা তার সন্তানকে ফিরে দিতে পারবো না, কিন্তু আমরা তার পরিবার যাতে একটু সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, পরবর্তী তাদের প্রজন্ম যাতে সেই চেষ্টা
করব। এছাড়া হৃদয়ের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত এই উপাচার্য। আমাদের দিক নির্দেশনা আছে তাদের ফ্যামিলিকে কিভাবে প্রোভাইড করা যায়, আমরা সেই নির্দেশনাগুলোও দেখব। আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব প্রক্রিয়া সম্পন্ন করে একটা ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমি রেজিস্ট্রার মহোদয়কেও বলেছি। ছাত্র জনতার আন্দোলনে নিহত হৃদয় তরুয়ার অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে আসবেন বিত্তবানরাও, এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। নতুন দেশ গড়ার জন্য বাংলাদেশের সামনে একটি বড় সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম NPRকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে আবার পুরনো অবস্থায় ফিরে গেলে এই আত্মত্যাগ বিফলে যাবে বলে উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা, মাজারে হামলা ও মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যু বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, লোকজন বিপ্লবের আবহে ছিল, বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল, অনেকে খুন হয়েছে, যাদের কারণে তাদের সহযোদ্ধাদের প্রাণ গেছে, তাদের খুঁজছিলেন তারা। এজন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয়। পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বেক্সিমকো গ্রুপের সকল সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সকালে চেম্বার বিচারপতি রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। গত 5 সেপ্টেম্বর সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করা হয়। বাট রিসিভার সহ অ্যাটাচমেন্ট সহ মানি ব্যাক করানো সহ বা আরো যে যে আদেশ আছে সবকিছুর জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখনো রিসিভার হয়েছে মর্মে আমার কাছে কোনো তথ্য নেই। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে পুড়ে 4 শিশুসহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের আদর্শ গ্রাম শিমেরখাল আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বামী এমারুল মিয়া, তার স্ত্রী পলি আক্তার, তাদের সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা ও উমর ফারুক। ধর্মপাশা থানার ওসি এনামুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শিমেরখাল আশ্রয়ণ প্রকল্পের ঘরে প্রতিবেশীরা ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। ঘরের ভেতর এমারুল মিয়া ও তার পরিবার ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে থেকে আগুনে পোড়া অবস্থায় 6 জনের মৃতদেহ উদ্ধার করে। ঘরের ভিতরে কুণ্ড আরম্ভ হয়ে গেছে আগুনের। যখন কুণ্ড আরম্ভ হয়েছে তখন আগুন সারি টিনের উপরে ধরে নাই, হ্যাঁ, ভিতরে জ্বলতেছে। তখন আমরা কি করছি, এই যে ঘরের দর এই যে বড় ওই যে মুসল্লাবাই টাকা ফাটা আসছিল, ওই ফাটাগুলা লইয়া কেউ সাবল লইয়া দরজা ভাঙবার চেষ্টা করছি। যদি আল্লাহ দিয়ে যদি তারা জীবন মানে যদি বাঁচা নিয়ে যায় একজন, তারপরেও ভাঙ্গিয়া সার পারলাম না। তো আগুন মানুষ নাই, চুপ নাই, আমার শেষ এলাকা কি বাজান আমি জানি। আমি যদি জানতাম তো প্রকাশ করতাম, মানুষের কাছে তো মানুষ জানলো এই ঘটনা ঘটে না। শুধু বাচ্চা তো রাত্রে বাইরে না হরে ডাক মনে আমরা উঠতে উঠতে সবাই ডাকছি নিবে গেলে রাও শব্দ কোনো স্থায়ী না গেছে। আজ থেকে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই ঘোষণা দেন। আর নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। অভিযান চালানো হবে উৎপাদন কারখানাতেও।
পলি ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে। 2002 সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও এতদিন তা বাস্তবায়ন না হওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যাগের উপর একটা বারকোড দিয়ে দিয়েছে, তো সেই বারকোডগুলো দেয়া স্ট্যান্ডার্ডাইজ করা, এটার জন্য আমরা বিএসটিআই এর সাথেও বসছি। কাজে অপ্রস্তুত অবস্থায় গোটা বাংলাদেশে কার্যকর করা হচ্ছে না, শুধুমাত্র ঢাকা শহরের সুপার শপগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে এবং তারা তাদের প্রস্তুতি নিয়েছে বলে ঘোষণা দিয়ে জানি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর পান্থপথে সুপার শপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, সুপার শপগুলোতে পলি ব্যাগ ব্যবহার বন্ধে অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আজ থেকে যেহেতু পলিথিন ব্যাগ এবং প্লাস্টিক জাতীয় ব্যাগ নিষিদ্ধ করেছে সুপার শপগুলিতে, তার কার্যক্রমও আমরা শুরু করতে দেখেছি। আমরা দেখেছি যে রাজধানীর সুপার শপগুলিতে পলিথিন বা প্লাস্টিক জাতীয় ব্যাগের বিকল্প হিসেবে তারা চট জাতীয় ব্যাগ বা পাটের তৈরি ব্যাগ দিচ্ছেন এবং এমনকি কাপড়ের ব্যাগও দিচ্ছেন কাস্টমারদের। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার পেছনে কাউন্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি, সফটওয়্যারের কাউন্টারগুলোতে যে কাপড়ের ব্যাগ দিচ্ছে কাস্টমারগুলোকে। তবে এর মধ্যে এই নিয়ে বেশ বাকবিতণ্ডার তৈরি হয়েছে। আমরা দেখেছি যে কাস্টমাররা যারা ক্রেতা সাধারণ তারা কেউ যারা জানতেন তারা কেউ বাসা থেকে ব্যাগ নিয়ে এসেছেন, আবার কেউ এখানে এসে যেটি হয়েছে যে আজ যেহেতু পলিথিন নিষিদ্ধ বা ওভেন ব্যাগ নিষিদ্ধ, সেই ক্ষেত্রে তারা কাপড়ের ব্যাগ বা চট জাতীয় ব্যাগ যেগুলো দিচ্ছে সুপার শপ থেকে তার জন্য আলাদা তারা দাম নির্ধারণ করেছে। তবে মিনা বাজারের তুলনায় স্বপ্নের যে চটের ব্যাগ তার দাম কিছুটা কম রাখা হচ্ছে। তবে আমরা দেখেছি যে ব্যাগের দাম বাড়তি দাম রাখার কারণে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা আসলে বলছেন যে যেহেতু তারা পয়সা দিয়ে বাজার করছেন, সেই ক্ষেত্রে আবার অতিরিক্ত ব্যাগের দাম দিতে হবে। আগে যেহেতু ব্যাগের দাম রাখতো না, সেই ক্ষেত্রে তারা নতুন করে বিতণ্ডায় জড়াচ্ছে যে নতুন করে ব্যাগের দাম দিতে অনেকেই রাজি হচ্ছেন না, কেউ আবার বিষয়টি মেনে নিয়ে চলে যাচ্ছেন। তবে কেউ বলছেন যে এই প্রক্রিয়াটি যদি চলমান থাকে তবে পরিবেশের উপর ভালো একটি প্রভাব পড়বে, যেহেতু পলিথিন বা প্লাস্টিক জাতীয় পণ্য যেহেতু পচনশীল না, অপচনশীল হওয়ায় সেটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। কাস্টমাররা বলছেন যে যদি এই প্রক্রিয়াটি কন্টিনিউ চলে বা সেটি যদি সাস্টেন করে, সেই ক্ষেত্রে পরিবেশের জন্য তারা আসলে সেটি ভালো হবে এবং সেটিকে তারা স্বাগত জানিয়েছে। তবে যারা সুপার শপ কর্তৃপক্ষ তারা বলেছেন যে যেহেতু অতীতে তারা বিনামূল্যে পিভিসি ব্যাগ বা পলিথিন ব্যাগ সরবরাহ করেছে, নতুন করে আজকে যেহেতু দাম দিয়ে ব্যাগ নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে তারা বেশ ক্রেতাদের মুখোমুখি, অর্থাৎ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনাও ঘটতে দেখেছি আমরা। তবে এই সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তবে যারা সুপার শপ কর্তৃপক্ষ তারা বলছেন যে চটের যে পরিমাণ ব্যাগের প্রয়োজন সেই ব্যাগ তারা সরবরাহ করতে পারবে কিনা সেটি একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু আজকে প্রথম দিনেই আমরা দেখেছি যে প্রথমের এক বেলাতেই চটের ব্যাগ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কাপড়ের ব্যাগ দিতে হচ্ছে এবং সারাদিন চলবে এবং আগামীকাল থেকে চটের ব্যাগ সরবরাহ করতে পারবে কিনা সেটি একটি বড় চ্যালেঞ্জ। এবং চটের ব্যাগ। ধন্যবাদ আপনাকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এমন তথ্য জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হর্ন বাজালে জরিমানা গুনতে হবে 500 টাকা। প্রয়োজনে আইন পরিবর্তনের কথাও জানান উপদেষ্টা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গাড়ির হর্ন সহ নানা শব্দ দূষণে প্রতিনিয়তই দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, শ্রবণ শক্তি হ্রাস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছে মানুষ। হর্ন বাজানো থেকে বিরত থাকুন, আপনার হর্ন আপনারই ক্ষতির কারণ। শব্দ দূষণ রুখতে তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকা ঘোষণা করে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। নীরব এলাকার আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, এ নিয়ে 7 দিন সচেতনতা সৃষ্টিতে কাজ করবে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। 3 কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন। অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। নভেম্বর ও ডিসেম্বর নাগাদ পুরো ঢাকা শহরকে হর্নমুক্ত করার উদ্যোগ নেয়ার কথাও জানান রিজওয়ানা হাসান। আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি। আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছেন সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই। আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ,
এটা আমরা মানে আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। শব্দ দূষণ রোধে পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দরের আশপাশের সড়ক মহাসড়ককে নীরব এলাকা ঘোষণার উদ্যোগ নেয়ার কথা জানান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বাংলাদেশের সকল বিমানবন্দরে যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা নীরব এলাকা কর্মসূচি গ্রহণ করব অতি শীঘ্র। এই নীরব এলাকা কর্মসূচি শুধু অল্প কয়েকদিনের জন্য নয়, বরং সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষার জন্য আমাদের প্রচেষ্টা দীর্ঘমেয়াদী হবে এবং এক্ষেত্রে আপনার সবার সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীরব এলাকা নিশ্চিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিআরটিএ, ঢাকা ট্রাফিক বিভাগ, এপিবিএন সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরাও কাজ করবে। আশিকুল আলম, RTV, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করেছে। সকালে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। এতে যান চলাচলে ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নবীনগর চন্দ্রা সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। পাওনা পরিশোধের দাবিতে বার্স গ্রুপের 4টি কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়কে অবস্থান নেয়। এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবার দুর্গাপূজা আগের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্নে উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে তিনি জানান, দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনে দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে উত্তেজনা ছড়াচ্ছে অনুপ্রবেশকারীরা। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আশুলিয়ায় একজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন শ্রম উপদেষ্টা। ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে ডেঙ্গু। রাজধানীর প্রতিটি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। চিকিৎসকরা বলছেন, একমাত্র সচেতনতাই নিয়ন্ত্রণে আসবে এই রোগ। সেই সাথে মশা নিধনের সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হলে এর ভয়াবহতা কমানো সম্ভব নয়। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বাড়ছে ডেঙ্গু রোগী, বড় হচ্ছে মৃত্যুর মিছিল। গেল মাসেই মারা গেল 80 জন রোগী। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। মহাখালী ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালের ওয়ার্ড হতে শুরু করে আইসিইউতে রোগীর সংখ্যাও বাড়ছে। এর আগে একবার করছিলাম, নেগেটিভ আসছিল, এরপর অবস্থা পুরো যখন খারাপের দিকে পরে আবার করেছি, আবার পজিটিভ আসার মতোই সরাসরি ভর্তি নিয়ে নিয়েছি। আওয়ামী লীগ সরকার পতনের পর মশা নিধনে সরকারের কোনো উদ্যোগ না থাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন রোগীরা। আগে যেভাবে মশার ওষুধ দিতেন, মশার ওষুধ দিত, পাশাপাশি ড্রেনেও আলাদা একটা স্প্রে দিত, সেটা এখন আমাদের চোখে পড়ে না। আমাদের এলাকার খুব বাজে অবস্থা, প্রচুর পরিমাণ মশা ওদিকে। তবে চিকিৎসকরা বলছেন, সচেতনতার কোনো বিকল্প নেই। দ্বিতীয়বার আক্রান্ত হওয়া রোগীদের জটিলতা সবচেয়ে বেশি হয়। যার আগে ডেঙ্গু হয়েছে তার কিন্তু পরবর্তীতে যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে তার ঝুঁকিটা সবসময় বেশি। তো এই ব্যাপারে সবাইকে যদি সচেতন থাকে সবাই, তাহলে এটা কিন্তু সহজেই মোকাবেলা করা সম্ভব। ডেঙ্গুর প্রকোপ একেবারে নির্মূল করা সম্ভব না জানিয়ে তিনি আরো বলেন, সমন্বিত উদ্যোগে এই রোগের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। উজানা ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় এই নদীর পানি 23 সেন্টিমিটার বেড়েছে। শহর রক্ষা বাঁধ পয়েন্টে নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। এদিকে যমুনার পানি বৃদ্ধির হার কমেছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সবজি ক্ষেত। কুড়িগ্রামে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি ভোরে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এছাড়া কমেছে দুধকুমার ও ধরলার পানি। নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। নীলফামারীতেও কমেছে বিভিন্ন নদ নদীর পানি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
আজ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস। পাশাপাশি চলছে তুমুল বিমান ও কামান হামলা। একদিনে নিহত হয়েছে 95 জন। এতে হিজবুল্লাহর সাথে তীব্র সংঘর্ষ চলছে। বসতভিটা ফেলে অনিশ্চিত গন্তব্যের পথে বেসামরিক মানুষ। ফারুক হোসেনের রিপোর্ট। এখন পুরোদস্তুর যুদ্ধক্ষেত্র লেবাননের মাটি। মুখোমুখি ইসরায়েলি ও হিজবুল্লাহ যোদ্ধারা। 2006 সালের পর এই প্রথম লেবাননের মাটিতে প্রবেশ করল নেতানিয়াহু বাহিনী। ইরানের জনগণের উদ্দেশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যকে ঘোর অন্ধকারে ঠেলে দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারবে না। যেখানে ইসরায়েল পৌঁছাতে পারবে না এমন কোথাও নেই যে আমরা আমাদের জনগণ ও দেশকে রক্ষা করতে যাব না। শুধু সীমান্ত এলাকা নয়, হামলা চলছে লেবানন জুড়েই। লেবাননের বাইরে হামলার ঘটনা ঘটেছে সিরিয়ার দামেস্কেও। গাজা উপত্যকায় ইসরায়েলি বিভৎসতা চলছেই। এতে যুদ্ধের পরিধি দ্রুতই বাড়ছে। স্থল অভিযান শুরুর পর ইসরায়েলের প্রতি লৌহ কঠিন সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। নিহত সন্ত্রাসীর জন্য আমরা চোখের জল ফেলছি না। সেই সন্ত্রাসীর হাতে আমেরিকান রক্ত লেগে আছে। ইসরায়েলকেও জবাব দেওয়ার চেষ্টা করছে হিজবুল্লাহ। ছুটছে রকেট, তবে রকেটগুলো আকাশেই প্রতিহত করার দাবি করছে ইসরায়েল। ফলে প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হিজবুল্লাহ। ইসরায়েলি নির্বিচার হামলায় ঘরবাড়ি ছাড়ছে আতঙ্কিত জনতা। এমনকি সিরিয়ার অনিশ্চিত জীবন থেকে বাঁচতে একসময় যারা লেবাননে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছিলেন, তাদের আবারও ফিরতে হচ্ছে সেই সিরিয়াতেই। এ যেন আগুন থেকে আগুনেই ঝাঁপ দেয়া। ফারুক হোসেন, RTV। দুপুর সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।